অদ্ভুত। আজকে যখন আমি রাজভবনে রাজ্যপালের সাথে হিন্দু রিফিউজিদের এই সাক্ষাৎকার বা এই বৈঠকের জন্য আমি যখন যাচ্ছিলাম, রিপাবলিক বাংলা সফর সঙ্গী ছিল, আমি যখন ওপরে উঠলাম, আপনি নিজেও জানেন যে থ্রোন রুম যেটাকে বলা হয়, যেখানে টিপু সুলতানের যে সিংহাসন আছে, যে থ্রোন রুমে বহু রাষ্ট্রনেতা এসে বৈঠক করেছেন, এবং সেখান থেকে রাজ্যপাল যেই রাজ্যপাল হন, যে তৈলচিত্রটি, যে ফ্রেমে বাঁধানো যে ছবিটি আছে, সেটি পেরিয়ে যেতে হয়, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি। শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড আজও পশ্চিমবঙ্গ হলো না। শ্যামাপ্রসাদ মুখার্জি যে জেদ ধরে বলেছিলেন যে না, পূর্ববঙ্গ হচ্ছে হোক, কিন্তু পশ্চিমবঙ্গটাকে হিন্দুদের জন্য রেখে দিতে হবে, হবে না এরমভাবে, গোটাটা পাকিস্তানে দিয়ে দেওয়া যাবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির তৈলচিত্রের সামনে আমার লজ্জা লাগছিল, আমার মাথা নত হয়ে আসছিল, যখন আমার পাশ দিয়ে একদিকে তৈলচিত্র, আমার পাশ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবির পাশ দিয়ে হিন্দু রিফিউজিরা কাঁদতে কাঁদতে রাজ্যপালের কাছে যাচ্ছে। আমি একবার আপনাকে এবং বাংলার সমস্ত মানুষকে আবারও বলছি, মালদা মুর্শিদাবাদ সহ গোটা পৃথিবীর যারা উদ্বাস্তু হয়েছেন কোনো না কোনো সময়, সেই সমস্ত মানুষকে আজ এই প্রতিবেদনটি দেখাতে চাই এবং প্রশ্ন করতে চাই, কবে হিন্দুদের হোমল্যান্ড হবে? ভারত হবে বা পশ্চিমবঙ্গ হবে? দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজ্যপালের একেবারে খাস তালুক, অর্থাৎ রাজভবনের যে চেম্বার, সেই চেম্বারে একদিকে থ্রোন রুম এবং একদিকে অফিস, এবং ঠিক এখানেই খুব অদ্ভুত লাগলো আমার যে তৈলচিত্রটি রয়েছে, ঐতিহাসিক তৈলচিত্র, স্বাধীন ভারতে যে তৈলচিত্রটি তৈরি হয়েছিল, আঁকা হয়েছিল যে তৈলচিত্রটি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে তৈলচিত্র, সেই তৈলচিত্রটি এখানে এখনও রয়েছে। যখনই কোনো রাজ্যপাল এখানে আসেন, তা সে নুরুল হাসান হোক, তিনি জগদীপ ধনকর হন, তিনি এর আগে যারা যারা রয়েছেন তারা হন, তারা এই তৈলচিত্রটি পেরিয়ে যান। স্বাধীন ভারতে, অনেকেই হয়তো জানেন না, স্বাধীন ভারতের ঠিক আগে অবিভক্ত ভারতে দুটো দেশ ভাগ, দুটো বঙ্গভঙ্গ এই রাজভবন থেকে হয়েছিল, এই টেবিল থেকে হয়েছিল। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নটা দেখেছিলেন, একটি হিন্দুদের হোমল্যান্ড থাকবে। হিন্দুরা যাবে কোথায়? হিন্দুরা পাকিস্তান থেকে লাঠি খেয়ে চলে এসেছে, বাংলাদেশ থেকে লাঠি খেয়ে চলে এসেছে, হিন্দুরা যাবে কোথায়? তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন দেশ আরেকবার ভাঙবে, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ যাবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি আজ তৈলচিত্রে হয়তো আছেন, কিন্তু কি অদ্ভুত ভাবুন, 2025 সালে কিছু মানুষ, রাজভবনে যে কেউ আসতে পারেন, বিজেপি আসতে পারে, তৃণমূল আসতে পারে, 2025 সালে কিছু মানুষ শুধু হিন্দু হওয়ার জন্য রিফিউজি হয়েছে এবং মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে আসছেন রাজভবনে, যেখানে একদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান তাদের ভবিষ্যৎগুলো নির্ধারণ হয়েছিল। আজ হয়তো সত্যিই আমাদের ভেবে দেখার পালা, আমরা সত্যিই সেই পশ্চিমবঙ্গ বানাতে পারলাম যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন দেখেছিলেন। আমাদের সাথে এই মুহূর্তে রূপা গাঙ্গুলিও চলে এসেছেন, বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। রূপাদি, আপনি একটু থাকুন আমাদের সাথে। আমি ঝন্টু বড়াইক এবং কামাল হোসেনের কাছে যাই। ঝন্টু বড়াইক, খুব স্পেসিফিক প্রশ্ন, এবার একটা বাড়াবাড়ির জায়গায় চলে যাচ্ছে। হিন্দুদের বোধহয় প্রোটেকশনের জন্য একটা হোমল্যান্ড প্রয়োজন, তা সে হিন্দু রাষ্ট্র হোক বা পশ্চিমবঙ্গে নির্দিষ্টভাবে কোনো আইন এনে এই জিনিসটা করা হোক। আপনার কি মনে হয়? না, তুমি আজকে এই প্রতিবেদন দেখাচ্ছিলে, আমি ভাবাতুর হয়ে গেলাম। দেখো, আমিও তো উদ্বাস্তু ঘরের ছেলে, আমার উদ্বাস্তু হওয়ার যন্ত্রণাগুলো একটি উদ্বাস্তু ছিন্নমূল মানুষই জানে, যে তাদের রুটটা নতুন জায়গায় প্রতিস্থাপিত হলেও সেটা কতটা নড়বড়ে হয়। তোমারও নিশ্চয়ই সে অভিজ্ঞতা আছে। তারপরে যদি আরেকটা উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা আমার পরবর্তী প্রজন্মকে ছুটে বেড়ায়, কামড়ে বেড়ায়, তাড়া করে, তখন কেউ সুস্থ থাকতে পারে না। ময়ূক, আজকে এই চ্যানেলে তোমাদের এই অনুষ্ঠানে একাধিকবার আমি আলোচনা করে গেছি যে এমন একটা পরিস্থিতি কোনায় কোনায় বাংলায় তৈরি হচ্ছে যেটা ভয়ানক, এবং হিন্দু সম্প্রদায়, হিন্দু তো ব্যাপক অর্থে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু সাংঘাতিক পরিমাণে থ্রেটেন। দেখো, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, একজন হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। দেশভাগের যন্ত্রণার পরেও আমি বিশ্বাস করি আমরা সবাই একসাথে সহাবস্থান করতে প্রস্তুত, এবং আমার পরিবারকেও সেই শিক্ষা আমি দিয়েছি, আমার বাবা আমাকে তাই শিক্ষা দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, এখন তো আমাদের অস্তিত্বের একটা ভয়ানক ক্রাইসিস। তুমি ভাবো যে আমরা আলোচনা করতে করতে এমন একটা জায়গা তৈরি হলো যে মানুষগুলো উদ্বাস্তু হলো, অথচ মানুষগুলোর পাশে থাকার মতন কেউ নেই। গতকাল মুখ্যমন্ত্রী একটা সভা করলেন কলকাতার বুকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত তিনি দোষীদের খুঁজে বেড়ালেন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো প্রধানমন্ত্রীর মধ্যে, কখনো বিএসএফ এর মধ্যে, কখনো সিআরপিএফ এর মধ্যে, কিন্তু একটাবার ময়ূক বলেছে এই উদ্বাস্তু মানুষগুলোর কথা?
উনি একটা বার বলেননি। তাহলে প্রশ্ন হচ্ছে, সংবিধানের প্রধান, যিনি সংবিধানের বইটা নিয়ে শপথ নিয়েছেন তোমার আমার প্রত্যেকের ভোটে, তিনি যদি এই মানুষগুলোর কথা না ভাবেন, পক্ষান্তরে তো আরো কয়েকটা অঞ্চল থেকে আমাদের উদ্বাস্তু হওয়ার বিপদ ঘন্টাটা উনি বাজালেন। দ্বিতীয়, আমি শেষ করছি, দেখো সংবিধানের স্টেট হেড হিসাবে 153 নম্বর আর্টিকেলের রাজ্যপাল। আমি দুদিন ধরেই বারবার বলে যাচ্ছি, রাজ্যপাল কি করছে? রাজ্যপাল শুধু সংবিধানের প্রধান নয়, তার 159 নম্বর আর্টিকেল 163-তে পরিষ্কার বলা আছে তিনি সক্রিয় শাসক, তিনি ক্যাবিনেটের পরামর্শ মানতে বাধ্য নন। এবং এই যেই ঘরটায় তুমি আজকে গিয়েছো রাজভবনে, সেখানে এমনও রাজ্যপাল ছিলেন যিনি ব্যক্তি মানুষ হিসেবে শাসকের উপরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। লাস্টতম যার উদাহরণ গান্ধী, এই যে তোমার গোপালকৃষ্ণ গান্ধী, যিনি ইলেকট্রিসিটির, যখন ঘন ঘন ইলেকট্রিসিটি হচ্ছে বামফ্রন্টের সময়, তিনি লাইট অফ করে মানুষের জীবন যন্ত্রণার শরিক হয়েছিলেন। তাহলে আজকে সাংবিধানিক প্রধান কেন অতি সক্রিয় হচ্ছেন না, যেখানে রাজ্যের শাসক দল একচোখা হরিণের মতন সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক জনপদ শূন্য করে দেওয়ার যে ব্লুপ্রিন্ট জেহাদি একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করছে, তাদেরকে তিনি প্রশ্রয় দিচ্ছেন, মদত দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, তার পুলিশ সন্তর্পণে তাদেরকে লালিত পালিত করছে। তাহলে রাজ্যপাল কেন, শাসক বর্গের অন্যতম পিলার, তিনি চুপচাপ বসে থাকতে পারেন না? তিনি রাজধর্ম তা বলে না, সংবিধান তা বলে না। অন্তত এই রাজভবনে একাধিক রাজ্যপাল, তারা কিন্তু এরকম উদাহরণ রাখেনি। ভৈরব দত্ত পাণ্ডে, যিনি কিন্তু চোখে চোখ রেখে বামফ্রন্টের অনৈতিক কাজের প্রতিবাদ করেছিলেন, গোপালকৃষ্ণ গান্ধীও করেছেন। আমি আশা করছি এই মানুষগুলোর স্বার্থে রাজ্যপাল অন্তত সক্রিয় হোক। মুখ্যমন্ত্রী কিচ্ছু করবেন না। ঠিক বলেছে তিবরিওয়াল যে সন্দেশখালী সব কিছু লুট হয়ে যাওয়ার পরেও তিনি যাওয়ার সময় পাননি, এখানেও যাবেন না। বরং বিএসএফ উইথড্র হলে এই মানুষগুলো ফিরে আসলে ময়ূক এদের আবার উদ্বাস্তু হতে ইনি সাহায্য করবেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।